কামারহাটি বিধানসভা নির্বাচনে এবার লড়াই ত্রিমুখী। একদিকে দীর্ঘদিনের পোড় খাওয়া রাজনীতিবিদ মদন মিত্র, অন্যদিকে বিজেপির অরূপ চৌধুরী আর বামেদের প্রার্থী মানস মুখার্জি। কিন্তু বিরোধীদের কার্যত পাত্তা দিতে নারাজ মদন মিত্র। এলাকায় দাপিয়ে প্রচার চালাচ্ছেন প্রতিদিন। শুধু প্রচারের উপর ভরসা নয়, সারা বছর মানুষের পাশে থাকাই তাকে আত্মবিশ্বাসী করছে বলেই মত মদন ওরফে লাভলি মিত্রের। সময় কলকাতার মুখোমুখি মদন মিত্র। 70-এর দশকে ছাত্র রাজনীতি নিয়ে শুরু, তারপরে কার্যত মূল রাজনীতির ময়দানে আজকে আমি যার সঙ্গে রয়েছি তিনি একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে ঘনিষ্ঠ একজন সহচর, বর্তমানেও আছেন, এবং তিনি এখনো পর্যন্ত রাজনীতির ময়দানে যাকে সবাই মদন মিত্র বলে, বহু মানুষ বলে ও লাভলি মিত্র, সেই হিসেবে দেখতে গেলে একটা বর্ণময় চরিত্র। কিন্তু মদন মিত্রকে আমরা যতটুকুনি কাছের থেকে দেখেছি যে সাধারণ মানুষের যে কোনো দরকারে কখনো রাজনীতির রং তিনি বিচার করেননি। রাজনীতির রঙের বাইরে যে, রাজনীতির রঙের ঊর্ধ্বে যে মানুষের জন্য কাজ করার অপর এক নাম মদন মিত্র। আজকে আমাদের সঙ্গে রয়েছেন কামারহাটির এই মুহূর্তে তৃণমূলের প্রার্থী মদন মিত্র। আমি মদনদার কাছে দু একটা প্রশ্ন নিয়ে যাব। যে প্রথমেই যে মদনদা একটা কথা বলবো, যে 2011 সালে যখন আপনি জেতেন এবং তারপরে 2011 পরে 2021-এ 16তে জিতে হলো, 16তে না, 16তে আপনি ছিলেন না, তারপরে 21-এ, তারপরে এখন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এবারে আপনার প্রতিপক্ষ বলতে গেলে অরূপ চৌধুরী এবং সেই সঙ্গে রয়েছে মানস মুখোপাধ্যায়, একদা বাম বিখ্যাত নেতা এবং সেই সঙ্গে ভূমিপুত্র বলা যেতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে লড়াইটা এবার কতটা জোরালো হবে? অ্যাকচুয়ালি এবারে লড়াইটা হচ্ছে সেকেন্ড আর থার্ডের লড়াই। ফার্স্টের থেকে সেকেন্ডের গ্যাপ কতটা থাকবে। ফার্স্ট যদি 95 হয়, সেকেন্ড 40 থাকবে, থাকতে পারে 35-40। আর বিজেপির যে, তাকে তো আমি নামও জানি না, চিনিও না, ব্যক্তিগতভাবে জানিও না। মানুষ তৈরি এই চেহারা কামারহাটির আমি কোনোদিন দেখিনি, এই চেহারা আমি কোনোদিন কামারহাটির দেখিনি। এই যেন বাঁধ ভাঙা বন্যার মতো মানুষ মানে বেরিয়ে আসছে। তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার একটা আশঙ্কা করছিলেন যে এসআইআর এর যে বিভিন্ন নাম বাদ যাচ্ছে, আগে 58 লক্ষ, তারপরে 5 লক্ষর উপরে, তারপরে এই 29 লক্ষ সবের নাম তালিকা প্রকাশ হয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এটা ভোটে কোনো প্রভাব পড়তে পারে? কারণ বিভিন্ন সময় দেখা গিয়েছে যে সংখ্যালঘু যারা রয়েছেন তারা মূলত যে অভিযোগটা করছেন তাদের নাম বেছে বেছে বাদ গিয়েছে, এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কামারহাটিতেও কিন্তু একটা বৃহৎ অংশ আছে, অর্থাৎ 20% উপরে রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে কোনো প্রভাব পড়তে পারে? 56,000 ভোট ছিল, 35,000 হয়েছে। তো তাহলেই বুঝতে পারবেন যে 5 দুগুণে 10, প্রায় 35% হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন তার সঙ্গে আমি একমত। কিন্তু সমুদ্রে যখন ঢেউ ওঠে, যত বড় জাহাজই হোক, টাইটানিক হলো, তাকে মোকাবিলা করতে পারে না। এবার জনসমুদ্রে ঢেউ উঠেছে। মমতা বন্দ্যোপাধ্যায় একজন এমন নেতৃত্ব, এমন একটা হাওয়া তুলেছেন যার স্বাধীনতার আগে পরে কখনো হয়নি। ঘোষণাটা যার সময়ের অপেক্ষা মাত্র। একদিকে বিজেপি বলে বেড়াচ্ছে যে তাদের হাওয়া এবারে অত্যাধিক ভালো, এবং সেক্ষেত্রে তারা বলছে 3 ডিজিটে যদি যায় সেক্ষেত্রে হয়তো সরকার গড়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে। আমরা অতীতেও দেখেছি, রাজ্য রাজনীতি শুধু না, রাজ্য রাজনীতি বাইরে যদি যাই এবং দেশের রাজনীতি দেখি, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে বিভিন্ন সময় দেখা গেছে ঘোড়া কেনা বেচা, যাকে বলা হয় হর্স ট্রেডিং, সেই হর্স ট্রেডিং যদি এরা 3 ডিজিটে কোনো মতে পৌঁছতে পারে, সেক্ষেত্রে কি হর্স ট্রেডিং এর কোনো সম্ভাবনা থাকতে পারে? পশ্চিমবঙ্গে আর যাই হোক, তৃণমূলের কর্মীরা এরকম বাজারের সওদা নয়। আমরা শুভেন্দু নই, বিক্রি হই না, অ্যারেস্টের ভয়ে টাকা নিয়ে চোরের মতো পালিয়ে যাই না। আমরা মিথ্যা অভিযোগে কারার অন্তরালে রেখে দেয়, তারপর ফিরে এসে ডবল মার্জিন করে মানুষের, সুপ্রিম কোর্ট মঙ্গল কোর্টের থেকেও বড় হচ্ছে জনগণের কোর্ট, সেখান থেকে স্যাংশন নিয়ে বসে আছি। সেক্ষেত্রে দাঁড়িয়ে অর্থাৎ কাউকে আপনি ভয় পাচ্ছেন না। কিন্তু একটা বিষয়, যে সংখ্যালঘু যে ভোট রয়েছে এখানে, এবং সেটা আপনার কামারহাটিতেও অনেকটাই রয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে হুমায়ুন কবির এবং পাশাপাশি আমরা দেখছি মিম অর্থাৎ আসাউদ্দিন ওয়াইসি, তিনি কিন্তু এই মুহূর্তে রাজ্যে, এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তারা নিজের একটা জোট করেছে,
অন্যদিকে রয়েছে আইএসএফ, আইএসএফ এর সঙ্গে বামেরাও রয়েছে এবং আইএসএফ এরও একটা সমর্থন থাকবে। কারণ অতীতেও আমরা দেখেছি যদি রাজ্য রাজনীতি পরিসংখ্যান দেখা যায় সেখানে সংখ্যালঘু ভোটের উপর বেস করে কিন্তু তৃণমূল অনেকটাই দাঁড়িয়ে রয়েছে এবং সেক্ষেত্রে সংখ্যালঘু ভোটে যদি ভাগ হয় এই আসাদুদ্দিন ওয়াইসি বা হুমায়ুন কবিরের জন্য বা আইএসএফ এর জন্য, তার কি কোনো প্রভাব পড়বে না? এই সংখ্যালঘুদের সামনে তৃণমূল থাকতে ওরা ভাগ করতে যাবে কেন? যেখানে কেউ নেই, নেতৃত্ব নেই, সেখানে ভাগ করবে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে নির্ভরশীল কে আছে ওদের? যে এসআইআর থেকে এনআরসি থেকে শুরু করে সব জায়গায়, এটা শুধু মুসলমান নয়, হিন্দুদেরও ভোট কেটেছে। ওরা যে কোনো মূল্যে ভোট কমিয়ে লোকতন্ত্রকে হত্যা করতে চাইছে। মানে লোকতন্ত্রকে হত্যা করার একটা পরিকল্পনা, এটা আপনার মত। এবার আমি যদি আরেকটু অন্যভাবে আঙ্গিকে দেখি, যে এবার বিজেপির নেতারা তারা কিন্তু পরিষ্কারভাবে বলছে তারা এবার ক্ষমতায় আসতে চলেছে, এটা একটা হাওয়া তলায় তলায় তোলার চেষ্টা করা হচ্ছে। সেক্ষেত্রে আপনার প্রতিদ্বন্দ্বী অরূপ চৌধুরী এবং তাকে কি হিসেবে দেখছেন, কতটুকুনি প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাবছেন? চিনি না, দেখতে হবে, আমার ছবি দেখাতে হবে, বলতে পারবো না আমি। মানে এখনো তার প্রতিদ্বন্দ্বীর ছবি পর্যন্ত আপনি দেখেননি, না, চিনি না, আমি দেখে কি করবো? তাহলে তাকে প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাবছেনই না? যেমন এখানে একটা কংগ্রেস নাই ক্যান্ডিডেট দিয়েছি, কাল আমি 10টা মিটিং এ জিজ্ঞেস করলাম কংগ্রেস ক্যান্ডিডেটের নাম বললে আমি এক্ষুনি সিঙ্গারা চা খাওয়াবো, কেউ বলতেই পারলো না, ক্যান্ডিডেটের নাম বলতে পারছে না। মমতা ব্যানার্জি মাঠ ফাঁকা করে দিয়েছে। কিন্তু বিজেপি প্রতিশ্রুতি দিচ্ছে যদি তারা ক্ষমতায় আসে আপনার লক্ষ্মীর ভান্ডার ডবল করে দেবে, সঙ্গে যে সমস্ত প্রকল্প আছে সেই সমস্ত প্রকল্প প্রতিশ্রুতিগুলো মাসে 15 লাখ টাকা, 2 কোটি চাকরি, আগে সেগুলো দেবে তো, তারপর তো এগুলো দেবে। ছলনা করে কিছু হয় না, সত্যের জয় হবেই। আপনি এই কেন্দ্রে জয় সম্পর্কে কতটা আশাবাদী? জয় তো হয়ে গেছে, সার্টিফিকেট নেওয়া বাকি। মদনদার কথায় জয় হয়ে গেছে, সার্টিফিকেট শুধু নেওয়া বাকি। কিন্তু আমি তার সঙ্গে পাশাপাশি মদনদার কাছে আরেকটাই বিষয় আমি বলবো, যে এখানকার যারা বাসিন্দা, যারা দীর্ঘদিন যারা আপনার পাশে দাঁড়িয়েছেন এবং আপনি যাদের পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি কি বার্তা দেবেন? তাদের বার্তা দেবো সংঘবদ্ধভাবে, শান্তিপূর্ণভাবে। ওই কি সিপিএম বললো, কি এসব দিকে তাকাবেন না, যা পারে ওরা বলুক করুক, আমরা কোনো ঝগড়া মারামারিতে যাব না, অসভ্যতা করবো না। আমরা একদিন খেলবো 29 তারিখ। सरफरोशी का तमन्ना आज हमारा दिल में है, देखना है जोर कितना बाजुए का दिल में है। যা আবার 29 তারিখ হবে। আর মারাঠি লোকেদের কাছে আমার বক্তব্য, আপনারা শান্ত থাকুন, কিচ্ছু করতে পারবে না বিজেপি যতক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় আছে। কিন্তু এবার তো গেল শুধুমাত্র রাজনৈতিক প্রেক্ষাপট, কিন্তু আরেকটা প্রেক্ষাপট, সবচেয়ে বড় প্রেক্ষাপট যেটা, কামারহাটি একদা ছিল ইন্ডাস্ট্রিয়াল বেল্ট এবং এখানে ইন্ডাস্ট্রি, বহু ইন্ডাস্ট্রি ছিল, বিশেষত পাট শিল্প এখানে ব্যাপকভাবে বিশ্বের বাজারে সমাদৃত ছিল। পাট শিল্প অনেকটা স্তিমিত হয়ে গেছে এবং অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যদি আবার জেতেন এক্ষেত্রে দাঁড়িয়ে, এবং সেই জেতার পরে আপনি এই শিল্পায়ন নিয়ে কি ভাবছেন? কারণ রাজ্যে শিল্প নিয়ে একাধিকবার বিভিন্ন ধরনের অভিযোগ উঠেছে যে বাণিজ্য মেলা হয় অথচ শিল্পে কোনো ইনভেস্টমেন্ট আসে না। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি শিল্প নিয়ে কি ভাববেন? এবং প্রথম হচ্ছে পানিহাটিতে 3টে জুট মিল, তার মধ্যে জুটোর জুট মিল খোলা রয়েছে। আরেকটা জুট মিলের এত খারাপ অবস্থা, কেন্দ্রীয় সরকারের এই টাকা বাড়াবার জন্য একদিন খুলে মিল চালাবার মতো, চালাতে গেলে যে ইলেকট্রিকের খরচা সেটা নিতে পারছে না। তা সত্ত্বেও 10,000 টাকা করে আমরা অ্যাডভান্স করিয়েছি শ্রমিকদের। আর 2টো মিল খোলা রয়েছে, যাতে খোলা থাকে আমরা চেষ্টা করছি। কিন্তু মুশকিল হচ্ছে যদি সেন্ট্রাল বাড়ায়, যেমন ধরুন গ্যাস ভরতে যাচ্ছে, পুলিশ ধরছে। আর 4-5 দিন এরকম চললে, এই যে আমি খাচ্ছি, এতে কেউ দয়া করে পাঠিয়েছে, আমি খাচ্ছি এখানে কারণ আমার বাড়িতে কোনো গ্যাস নেই। এখন এই বাড়ির মধ্যে আমি কাঠ কয়লা ঘুঁটে কি করে জ্বালাবো? সেই জন্য একে বলছি, ভাই তুই একটু ডাল পাঠা, তুই একটু লাল শাক পাঠা, দেখতেই তো পাচ্ছেন কিভাবে খাচ্ছে। ফলে আর ইন্ডাস্ট্রি, পানামা খুব বিখ্যাত ইন্ডাস্ট্রি ছিল, আমার আসার 10 বছর আগেই ওটা বন্ধ হয়ে গেছে। আমার ইন্ডিয়া ফয়েজ ছিল, আমার আসার আগেই সেটা বন্ধ হয়ে গেছে। ইমামি ছিল,
ইমামিতে আমরা যা এগ্রিমেন্ট করে দিয়েছি, একটা অসাধারণ এগ্রিমেন্ট হয়েছে। উইমকোর সময় আমি ছিলাম। উইমকোতে বলেছে ইন্ডিয়ার এবং এশিয়ার মধ্যে সেকেন্ড বেস্ট এগ্রিমেন্ট হয়েছে। এত টাকা পেয়েছে ছেলেরা যে কোনো যদি বিক্ষোভ থাকতো তো বন্ধ হলে, যা টাকা পেয়েছে তারা নতুন করে অন্য জায়গায় লাগিয়ে ব্যবসা করছে, চাকরি করছে। এছাড়া সবই খোলা আছে, কোনো বন্ধ নেই। আমি শেষ একটাই কথা বলবো, শুধু শেষ জানার জিনিস, আর বিষয়টা হলো রাজনীতিতে এখন মানসিকতা যেটা এসছে, রাজনৈতিক নেতাদের মানসিকতায় অনেকটা সংকীর্ণতা দেখা দিচ্ছে। কিরকম? যে একজন রাজনীতিবিদ, তার কাছে যদি কোনো সাধারণ মানুষ আসে, আগে যেটা ছিল না, সেটা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার পার্টি কালার দেখে তাকে হেল্প করার একটা প্রবণতা এসছে, অর্থাৎ কালার, রাজনীতির রং দেখে তার উপর একটা হেল্প। কিন্তু মদন মিত্র সেই জায়গায় ব্যতিক্রমী। আমার কাছে প্রশ্ন, এই সমস্ত বিপরীত ধারার চিন্তা ভাবনা যে আপনি এখনো ব্যতিক্রমী, কিভাবে এই যে আপনি দেখলেন, কেন আছেন? এই যে দেখলেন কাদের কি এসছে, কে ক্যান্সার হয়েছে। আমি কি জিজ্ঞেস করেছি সিপিএম করো না বিজেপি করো? এগুলো কেন? ফ্যাক্টর। তার কারণ হচ্ছে স্বামীজি বলেছিলেন, সবাই তো এখন নিজের দলের ক্যান্ডিডেটদের আগে চেষ্টা করে, তাকে বলেন ব্রাত্য বসু তো দেখা গেছে চাকরি নিয়ে সওয়াল করেছে ডাইরেক্টলি যে আমি আমার দলের ছেলেদের আমি কেন চাকরি দেব। আমি এই সব ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। আমি শুধু বলবো, স্বামী বিবেকানন্দ বলেছেন, শুনো হে মানুষ ভাই, যেটাই বিশ্বাস করতেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আমাদের কাছে স্বামীজি একটা পর্ব, একটা চরিত্র, একটা যুগ। মানুষের পাশে দাঁড়াতে কোনো বর্ণ রঙের পরিচয় হয় না। এইটা ঈশ্বরের কাছে বলি, শেষ দিন, জীবনের শেষ দিন পর্যন্ত যেন আমি এটা করতে পারি। মানে মানুষ মানুষের জন্য সেইটাই বিশ্বাস রেখে চলা। মদন মিত্র এবারের কামারহাটির প্রার্থী, তৃণমূলের প্রার্থী, এবং তিনি, তার বিপক্ষে যিনি আছেন তাকে তিনি কার্যত চেনেনই না। সেক্ষেত্রে অবশ্য মানস মুখার্জি তার পরিচিত নাম। তবে মদন মিত্র তিনি পরিষ্কারভাবে একটা বিষয় জানালেন যে মানুষ মানুষের জন্য এবং জীবনের জন্য, অর্থাৎ মানুষের জন্য করে যাওয়া, সেখানে রাজনীতি বা কালার রং দেখা নয়। সেটা আমরা অতীতেও দেখেছি এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আগামী দিনে তার চরিত্র বদলাবে না, তেমন ভাবেই মদন মিত্র থাকবে। এবং মদন মিত্র এই কামারহাটিতে জয়ের ব্যাপারে একেবারে নিশ্চিত, শুধুমাত্র সার্টিফিকেট নেওয়ার অপেক্ষায়। দীপ সেনের সঙ্গে বিশ্বজিৎ হীরা, সময় কলকাতা।